সালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল। আমরা মায়োসিস কোষ বিভাজনের প্রসেস নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা জানি, তোমাদেরকে আবার একটু মনে করাই দিই, যারা আমাদের আগের ভিডিওগুলো হয়তো দেখো নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে ফেলবে। আর যারা দেখছো তারা হয়তো একটু তাদেরকে মনে করাই দেওয়ার জন্য আবার বলি যে হচ্ছে যে আমরা মায়োসিস কোষ বিভাজনের জানি যে ধাপ আমরা দুই ভাগে ভাগ করছি। ফার্স্টে মায়োসিস 1 এবং হচ্ছে মায়োসিস 2। মায়োসিস 1 এর ক্ষেত্রে আমরা জানি যে আমরা মায়োসিস 1 এর প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 এভাবে 4টা পর্যায়ে ভাগ করছি। সেই 4টা পর্যায়ের ভিতরে আবার হচ্ছে যে প্রোফেজ যে 1 পর্যায়টা ছিল সেটাকে আবার আমরা 5টা উপপর্যায়ে ভাগ করছি, যেটাই মায়োসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বহনকারী আসলে পর্যায়ে। কারণ সেখানে আসলে কি হচ্ছে, জিনের যে সংমিশ্রণ হওয়ার ব্যাপারটা বা ক্রসিং ওভারের গুরুত্বপূর্ণ ব্যাপারটা আসলে ঘটতেছিল। এই জন্য আমরা হচ্ছে এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবসময় বলে থাকি। তো হচ্ছে দেখো, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে। এর ঠিক পরে অর্থাৎ প্রোফেজ 1-এ আমাদের ক্রসিং ওভার কমপ্লিট, কিন্তু এখানে কোষ বিভাজনের কোনো বা ক্রোমোজোমের বিভাজনের কিন্তু কোনো ঘটনা ঘটে নাই। তাহলে আমাদের তো একই সাথে মিওসিসের ক্ষেত্রে খেয়াল করে দেখো, মিওসিসে কিন্তু উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা মাইটোসিস বা অন্যান্য কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখছি যে সেই কোষ বিভাজনগুলোর উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র করে দেখো শুধুমাত্র বিভাজিত হওয়াটাই উদ্দেশ্য, সেটা ক্রোমোজোমের বিভাজন বা নিউক্লিয়াসের বিভাজন। কিন্তু মিওসিসের উদ্দেশ্য কিন্তু দুইটা। একটা হচ্ছে এখানে কোষ বিভাজনও হবে বা নিউক্লিয়াস ক্রোমোজোমের বিভাজনও হবে। দ্বিতীয় হচ্ছে বিভাজনটা একই সাথে পরিবর্তনশীল বিভাজন হবে, অর্থাৎ পরিবর্তন হবে কিসের? জিনের চারিত্রিক বৈশিষ্ট্যের বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে বস্তু আছে, বংশগতীয় বস্তু। অর্থাৎ সহজ কথা হচ্ছে আমরা যেটা আধুনিক বিজ্ঞানে জিন হিসাবে চিহ্নিত করি, যেটা ক্রোমোজোমের ভিতরে থাকে। ক্রোমোজোমের একটা অংশ হচ্ছে জিন, বা ক্রোমোজোমের ভিতরে থাকা বিশেষ কিছু ডিএনএ তোমার হচ্ছে কি করে, জিন হিসাবে কাজ করে। সেই জিনিসটার একটা বৈশিষ্ট্যগত পরিবর্তন বা তাদের হচ্ছে কোয়ালিটিগত একটা পরিবর্তন কিন্তু হচ্ছে। অর্থাৎ যে পিতার যে শুক্রাণু তৈরি হচ্ছে বা কোনো একটা জীবের যে তোমার হচ্ছে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হচ্ছে, সেখানে যে মিওসিস প্রক্রিয়া হচ্ছে, সেখানে কি হচ্ছে যে পিতা যে তার বাবা এবং মার থেকে আসছে, সেই পিতার শরীরে সে তার বাবা এবং মা বা আমাদের যে আলোচ্য পিতা হতে পারে বা মা হতে পারে, অর্থাৎ আলোচ্য পুরুষ বা স্ত্রী যে জীবটা, সে কিন্তু আসছে এরকমই তার অতীত আগের বংশের তো একজন পিতা এবং মাতা থেকে। এবং হচ্ছে তার শরীরে যে শুক্রাণু উৎপন্ন হচ্ছে বা ডিম্বাণু উৎপন্ন হচ্ছে, সেই শুক্রাণু বা ডিম্বাণুতে উভয় বংশের বৈশিষ্ট্য যেন বিদ্যমান থাকতে পারে। এবং সেখানে মিক্স আপ হচ্ছে, দেখা গেছে তার বাবা ছিল অনেক লম্বা, মা ছিল হচ্ছে যে খাটো, দেখা গেছে এখানে একটা মিক্স আপ বৈশিষ্ট্য। তার শুক্রাণুগুলো দেখা গেছে কি হচ্ছে থেকে যতগুলো বাচ্চা তৈরি হচ্ছে বা তার ওই মহিলার বা ওই স্ত্রী প্রাণীর ডিম্বাণু থেকে যে বাচ্চাগুলো উৎপন্ন হচ্ছে, সেটা তার সেই বাচ্চাগুলোর নানা নানি যা ছিল তাদের মতো না হয়ে দেখা গেছে মিক্স আপ একটা বৈশিষ্ট্য আসছে। দেখা গেছে নানা লম্বা ছিল, নানি লম্বা ছিল, কিন্তু মায়ের ডিম্বাণুর যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই সবগুলো ডিম্বাণু সবগুলো যতগুলো বাচ্চা উৎপাদন হয়েছে খেয়াল করে দেখা গেলো তাদের সবার ক্ষেত্রে হচ্ছে খাটো বৈশিষ্ট্যের বা মাঝারি বৈশিষ্ট্যের একটা বাচ্চা উৎপন্ন হচ্ছে, বা এরকম হচ্ছে যে মিক্সড একটা বৈশিষ্ট্য। এর কারণ কি? এর কারণে আসলে হচ্ছে কি মিওসিস। এবং হচ্ছে যে মিওসিসের গুরুত্বগুলো আমরা এই প্রসেসগুলো পড়ানোর সময় কিন্তু ফাঁকে ফাঁকে আলোচনা করে ফেলছি। তোমাদের অ্যাকচুয়াল কনসেপ্টটা আমার মনে হয় যে এই ভিডিওগুলো দেখতে থাকলে অলরেডি আসলে হয়ে গেছে। তো হচ্ছে যে বইয়ের ক্ষেত্রে দেখবা বা হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে বিভিন্ন বই থেকে বা অন্যান্য সোর্স থেকে ভিডিওতেও যদি দেখি, সেখানে দেখা গেছে কি যে আমরা একদম প্রসেস বাই প্রসেস, অর্থাৎ হচ্ছে যে মিওসিস 1, মিওসিস 2 এর একদম ধাপগুলা থেকে শুরু করে তারপরে মিওসিসের বৈশিষ্ট্য, আবার ক্রসিং ওভারের বৈশিষ্ট্য, মায়োসিসের গুরুত্ব, এভাবে করে পয়েন্ট করে আমরা পয়েন্টটাকে আলোচনা করতেছি। কিন্তু আমরা পড়ানোর ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে একদম অ্যাকচুয়াল জিনিসটা, প্রসেসের সাথে সাথে উদ্দেশ্যটা আসলে কি সেটা সম্পর্কে একসাথে জেনে ফেলবো, যেন অ্যাকচুয়ালি কনসেপ্টটা একদম আমাদের মাথায় বসে যায়। যে মিওসিস তো এভাবে হচ্ছে মুখস্থ যে হ্যাঁ প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, এবং হচ্ছে আমরা একদম বই থেকে ছোট মুখস্থ তো আমরা খুব সুন্দর করে পরীক্ষায় লিখে দিলাম, এবং হচ্ছে যে পরীক্ষায় বোর্ড পরীক্ষাতে বা এরকম কলেজের পরীক্ষাগুলোতে নাম্বারও ভালো আসলো। কিন্তু আমরা দেখছি স্টুডেন্টদের ক্ষেত্রে যে হচ্ছে যে মুখস্থ বিদ্যা টাইপের বা হচ্ছে যে মুখস্থ নির্ভর, স্লাইড নির্ভর, একদম হচ্ছে যে গ্রন্থগত বিদ্যা যেটা, সেই অনুযায়ী পড়ার আমাদের ভিতরে একটা প্রবণতা আছে আমাদের বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে। এবং আসলে কি বোঝাতে চাচ্ছে, কনসেপ্টটা কি, উদ্দেশ্যটা কি, প্রসেসটা কেন হচ্ছে, শরীরের সাথে জীবনের প্রভাব কি, গুরুত্ব কি, এই জিনিসগুলো ফিল করে কনসেপ্টটাকে মাথায় রেখে না পড়লে আসলে আমরা কি হবে, মুখস্থবিদ্যা হবে। ভর্তি পরীক্ষা ভালো করার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ঘাটতি থেকে যাবে। প্লাস হচ্ছে যে হয়তো আমরা অনেক পরীক্ষাতে উতরায় যাব, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা সম্পর্কে না শেখার ফলে আমরা ভবিষ্যতে ওই সম্পর্কে পড়াশোনা যখন আমরা প্রফেশনাল লাইফে যাব, সেখানে আমাদের কিন্তু ঘাটতি থাকবে। এবং হচ্ছে যে আমাদের যে উন্নত গবেষণা থেকে শুরু করে যে হচ্ছে যে আরো অনেক জিনিসের প্রায়োগিক যে ক্ষেত্রগুলো আছে, প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের কিন্তু ঘাটতি থাকবে। এই জন্য আমরা চেষ্টা করবো যে একদম হচ্ছে যে কনসেপ্টগুলো হচ্ছে মাথায় রেখে বুঝতে। তো মিওসিসের উদ্দেশ্য বা জিনিসটা নিয়ে আমরা অলরেডি হয়তো আলোচনা করছি, সামনে আরো আলোচনা থাকবে। তো দেখো যে মিওসিসের বা মায়োসিসের প্রোফেজ 1-এ আসলে এই মিক্স আপের ঘটনা ঘটছে, কিন্তু প্রোফেজ 1-এর পরে তো অবশ্যই কি হবে, একই আমরা বলছিলাম আগেও যে মেটাফেজ 1 আসবে, তাই না? তো ধরো যে এটাকে আমরা যদি মেটাফেজ 1 চিন্তা করি, মেটাফেজ 1 আমরা জানি যে প্রোফেজ
এই জায়গায় কি হয়েছিল, ওই যে হোমোলোগাস যে ক্রোমোজোম, আমাদের কি মনে আছে হোমোলোগাস ক্রোমোজোমটা আসলে কি? এই যে হোমোলোগাস ক্রোমোজোম আমরা জানি যে তোমার হচ্ছে যে ধরো যদি এরকম আমরা যে এরকম আমরা বলছিলাম যে হোমোলোগাস ক্রোমোজোম, যে এই 1 নম্বর জোড়ার ক্ষেত্রে একটা আসছে হচ্ছে যে আমাদের বাবার থেকে, ওই সেম 1 নম্বর জোড়ার আরেকটা আসছে আমাদের মায়ের থেকে, যেখানে ক্রসিং ওভার ঘটছিল এরকম। এবং ক্রসিং ওভার ঘটার কারণে আমরা দেখছিলাম যে তোমার হচ্ছে যে এখানে জিনগত কিছু পরিবর্তন হয়েছিল, জিনের কিছু আদান প্রদান ঘটছে, কিছু সংমিশ্রণ বা কম্বিনেশন ঘটছে, এবং হচ্ছে যে এই জিনিসটা হয়ে গেছিল হচ্ছে প্রোফেজ 1-এ। সেটা তো আমরা আসলে আগেই শিখে ফেলছি। তো এরপরে কি হবে? এরপরে এটাকে ওই যে বললাম যে মিওসিসের উদ্দেশ্য হচ্ছে একই সাথে কোয়ালিটিগত পরিবর্তন, এবং একই সাথে সে একটা কোষ বিভাজন, যেহেতু বিভাজন হওয়ার ব্যাপারটাও তো ঘটবে, তো কোয়ালিটিগত পরিবর্তনের ব্যাপারটা তো আসলে প্রোফেজ 1-এ হয়ে গেছে। মেটাফেজ 1-এর ক্ষেত্রে কি হবে? মেটাফেজ 1-এর ক্ষেত্রে আমরা জানি, পূর্বের মেটাফেজের অভিজ্ঞতা থেকে আমরা জানি, বা মাইটোসিসের ক্ষেত্রে সেখানে হচ্ছে কি হবে, সেখানে অবশ্যই ওই যে আগের মতোই তোমার হচ্ছে যে ক্রোমোজোমগুলো আরো খাটো হইতে থাকবে, মোটা হইতে থাকবে, আরো স্পষ্ট হবে, কারণ এর ভিতরে ডিএনএ গুলা আরো বেশি খাটো এবং মোটা হয়ে সুপার কয়েলিং হয়ে অনেক বেশি কয়েলড হয়ে তোমার হচ্ছে আরো খাটো হবে মোট, কিন্তু সাইডে তোমার হচ্ছে চওড়া হবে, এবং হচ্ছে যে ফলে ক্রোমোজোমগুলো আরো বেশি দৃষ্টিগোচর হবে, ক্রোমোজোমগুলোকে আমরা আরো বেশি হচ্ছে যে অনুবীক্ষণ যন্ত্রে হচ্ছে যে আমাদের কাছে ভিজিবল হবে। এবং হচ্ছে মেটাফেজের যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা জানি যে এখানে হচ্ছে যে স্পিন্ডল ফাইবার থাকবে, স্পিন্ডল যন্ত্র থাকবে। স্পিন্ডল যন্ত্র সম্পর্কে আমরা জানি, এরকম স্পিন্ডল যন্ত্র যেটা আমরা আগেও পড়ছি, সেই স্পিন্ডল যন্ত্রগুলোর অবশ্যই স্পিন্ডল তন্তু দিয়ে তৈরি, এবং সেই স্পিন্ডল তন্তুগুলোর ক্ষেত্রে কি ঘটবে? স্পিন্ডল তন্তুগুলোর ক্ষেত্রে কিছু কিছু তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত হবে, সেন্ট্রোমিয়ার যুক্ত হবে, এবং হচ্ছে যে সেন্ট্রোমিয়ার যুক্ত হওয়ার ফলে তোমার হচ্ছে যে এই তখন তন্তুগুলোকে আমরা আগের অভিজ্ঞতা থেকে জানি, বা আমি তোদের মনে করাই দিই যে হচ্ছে এগুলোকে আমরা কি বলি? ট্র্যাকশন ফাইবার বা হচ্ছে আকর্ষণ তন্তু। তার মানে সব তন্তুই কিন্তু সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয় না, কিছু তন্তু আছে যেগুলো হচ্ছে ক্রোমোজোমকে আলাদা করার ক্ষেত্রে বা মেরুর দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, গমন করানোর উদ্দেশ্যে, বিভিন্ন কাজের উদ্দেশ্যে তারা কি করে? সেন্ট্রোমিয়ারের সাথে কিন্তু যুক্ত হয়। তো এই ক্ষেত্রে আমাদের মাইটোসিসের মেটাফেজের সাথে কিছু কিছু পার্থক্য থাকবে, যেমন হচ্ছে এখানে যেটা হবে যে এই ক্ষেত্রে ক্রোমোজোম কিন্তু সেন্ট্রোমিয়ারের এখানে কিন্তু ভাগ হবে না, সেন্ট্রোমিয়ারের এখানে বরাবর কিন্তু ভাগ হবে না, বা এই ট্র্যাকশন ফাইবারগুলো কিন্তু এখানে ভাগ করবে না। ভাগ না করার কারণে যেহেতু একটা কিছুটা পার্থক্য আছে, এবং হচ্ছে যে এরা মাইটোসিসের মেটাফেজের চেয়ে একটু ভিন্নভাবে অবস্থান করবে। এই ক্ষেত্রে তোমার হচ্ছে যেটা হয় যে সেন্ট্রোমিয়ার দুইটা তোমার হচ্ছে যে প্রায় পারস্পরিক সমান দূরত্বে কিছুটা মেরুমুখী হয়ে অবস্থান করে, কিছুটা এরকম মেরুমুখী হয়ে অবস্থান করে, এবং আমরা এখানে যেহেতু এরকম এই ক্রসিং ওভারের ব্যাপারটা হচ্ছে যে বারবারই বলতেছি, আমরা যেহেতু ক্রসিং ওভার ব্যাপারটা এরকম বারবারই বলতেছি, এই ব্যাপারটা হচ্ছে আমরা একই সাথে প্রত্যেকটা ছবিতে হচ্ছে যে ছবি আঁকার ক্ষেত্রে বা আমরা পরীক্ষা যখনই করবো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এরকম দেখাই দেবো। এবং হচ্ছে যে এই জায়গায় যে সেন্ট্রোমিয়ারটা আছে, এই সেন্ট্রোমিয়ার দুইটা হচ্ছে যে মেরুর দিকে অবস্থান করবে, এরকম মেরুর দিকে অবস্থান করবে। সেন্ট্রোমিয়ারটা তোমার হচ্ছে কিছুটা মেরুর দিকে অবস্থান করবে, বাহুগুলো তোমার হচ্ছে এরকম বিষুব অঞ্চলে অবস্থান করবে। তারা এমনিতেই মেটাফেজ মানে মাঝখানে বা মধ্যের দশা, এবং হচ্ছে এখানে আমরা জানি যে বিষুব অঞ্চলেই ক্রোমোজোমগুলো অঞ্চলে অবস্থান করবে কাছাকাছি, মেরুর দিকে তখনও যাবে না, কারণ মেরুর দিকে গমন হবে কোন ধাপে? ঠিক পরের ধাপে। কিন্তু এই ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার দুইটা হচ্ছে যে তোমার পরস্পর সমান দূরত্বে দুই অংশের দিকে তোমার হচ্ছে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, এবং হচ্ছে যে দুই অংশে অবস্থান করে। এবং সেন্ট্রোমিয়ার বরাবর এখানে কি হবে না? সেন্ট্রোমিয়ার বরাবর এখানে কোনো ধরনের ভাগ হবে না, স্বতন্ত্রভাবে এবং স্বাধীনভাবে, যেটা আসলে মায়োসিসের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা মেন্ডেলের সূত্রের ক্ষেত্রে এরকম পড়ছি যে স্বাধীনভাবে সঞ্চালনের বা এরকম ব্যাপারটা, যে হচ্ছে যে ক্রোমোজোমটা তোমার হচ্ছে যে এই হোমোলোগাস ক্রোমোজোম অর্থাৎ 1 নম্বর জোড়ার ক্রোমোজোমের একটা হচ্ছে অবস্থান করবে এই জায়গায়, আরেকটা হচ্ছে অবস্থান করবে স্বাধীনভাবে এই জায়গায়, কিন্তু সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে ক্রোমাটিড দুইটা কিন্তু এখানে কোনোভাবে কি হবে না? আলাদা হবে না। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা মাইটোসিসের মেটাফিজের ক্ষেত্রে কিন্তু এই ধাপের শেষের দিকে তোমার হচ্ছে যে সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায়, এবং সেন্ট্রোমিয়ার পৃথক হয়ে যাওয়ার ফলে এখানে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম থেকে মোট 4টা ক্রোমোজোম তৈরি হয়। ফলে দুই পাশে ক্রোমোজোমগুলোর কিন্তু অবস্থান কিন্তু আবার সমান সংখ্যক হয়ে যায়, বা গোটা এই নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে যায়, আর প্রতিটা মেরুতে তোমার ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? সমান সংখ্যক ক্রোমোজোম হচ্ছে যেটা ঠিক দেহকোষে যতটুকু ছিল সেই ক্রোমোজোমের মতোই কিন্তু অবস্থান করবে। কিন্তু এখানে যেহেতু আমরা জানি যে হ্রাসমূলক বিভাজন, এটা রিডাকশন টাইপের বিভাজন, আমরা জানি, আগেও বলছি এবং ভবিষ্যতে আমরা আরো কমপ্লিট করার সময় দেখবো। সুতরাং হচ্ছে এইখানে সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হবে না, ক্রোমোজোম দুইটা আলাদা হয়ে যাবে। কিন্তু মাইটোসিসে কি হয়েছিল? মাইটোসিসে এরকম সেন্ট্রোমিয়ার দুইটাই তোমার হচ্ছে যে আলাদা হয়ে গেছিল, সেন্ট্রোমিয়ার দুইটা আলাদা হয়ে গেছিল, ফলে সেন্ট্রোমিয়ারের বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যা দুইটা হয়ে গেছিল। কিন্তু এখানে ক্রোমোজোম সংখ্যা একটাই থাকতেছে, কিন্তু একটা জোড়ার একটা হোমোলোগাস অর্থাৎ 2 নম্বর জোড়ার ক্ষেত্রে তোমার হচ্ছে এরকম ঘটনায় ঘটবে, 2 নম্বর জোড়ার ক্ষেত্রে এরকম ঘটনায় ঘটবে 2 নম্বর জোড়ার ক্ষেত্রে, অন্য জোড়াগুলোর ক্ষেত্রেও, যে তোমার হচ্ছে যে ক্রোমোজোমগুলোর হোমোলোগাসের যে কোনো একজন এই পাশে যাবে, একজন হচ্ছে যে এই পাশে চলে আসবে, এবং হচ্ছে এই চলে আসার ফলে
এই চলে আসার ফলে তাদের যে ঘটনাটা ঘটবে মেটাফেজ ধাপের কাজটা মোটামুটি সমাপ্ত হবে। মেটাফেজ ধাপের কাজই হচ্ছে আমরা জানি স্পিন্ডল ফাইবারের সাথে এটা ঠিকমতো যুক্ত হওয়া, বিষুব অঞ্চলে অবস্থান করা, সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়া, কার ক্ষেত্রে মাইটোসিসের ক্ষেত্রে। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না, সেন্ট্রোমিয়ার কি থাকবে, ইনট্যাক্ট অবস্থাতেই থাকবে। তাহলে আমরা এতটুকু মনে রাখলে চলবে, যদিও মাইটোসিসের মিওসিসের ক্ষেত্রে প্রোফেজ 1 ছাড়া বাকি পরের ধাপগুলো আসলে আমাদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি আসে না, বাট আমরা তো শেখার ক্ষেত্রে সবগুলো আসলে শিখবো। তো মেটাফেজ ধাপের এই ঘটনাটা এই পর্যন্তই আসলে মেটাফেজ ধাপের হচ্ছে যে সমাপ্তি। এটা আমরা পরের ধাপের ক্ষেত্রে বলতে পারি, বা হচ্ছে যে এই ধাপের ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি যে হচ্ছে যে এই যে ট্র্যাকশন ফাইবারগুলো আছে যেগুলো সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত, যে ট্র্যাকশন ফাইবারগুলো আছে এই ট্র্যাকশন যে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত, এই ট্র্যাকশন ফাইবারগুলো কিন্তু কি করে, এই ট্র্যাকশন ফাইবারগুলো হচ্ছে তোমার এদেরকে উপরের দিকে এই উপরের দিকে টানে। কারণ কি, এই ট্র্যাকশন ফাইবারগুলো সংকুচিত হয়ে যায়। যদি ট্র্যাকশন ফাইবারগুলো সংকুচিত হয়ে যায়, যদি সংকুচিত হয়ে অবস্থান করে, ছোট হয়ে যায়, তাহলে এই যে যুক্ত ছিল এর সাথে সেন্ট্রোমিয়ারটার সাথে যুক্ত ছিল, এর মাথায় এর সাথে যুক্ত ছিল এই সেন্ট্রোমিয়ারকে সে টান দিবে, ফলে ক্রোমোজোমগুলো তোমার কি হবে, ওই দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। সেন্ট্রোমিয়ারগুলো ওই দিকে মেরুমুখী হয়ে অবস্থান করার জন্য, মেরুর দিকে যাওয়ার যে ব্যাপারটা, সেই ঘটনাটা কিন্তু করার জন্য তার জন্য ইজি হচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে। আমরা পরের ধাপের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে হচ্ছে যে যদি অ্যানাফেজ ধাপের কথা চিন্তা করি, যদি অ্যানাফেজ ধাপের কথা, কারণ আসলে এগুলো তো আসলে ধাপে ধাপে হয় না, আসলে একসাথেই হয়ে যায় পুরো প্রসেসটা। কিন্তু আমরা যেটা করি যে হচ্ছে যে আলোচনার সুবিধার্থে আসলে এটাকে হচ্ছে যে আমরা একসাথে আলোচনা করছি, কিন্তু আসলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি, যে এই ক্ষেত্রে একসাথে পুরো প্রসেসটা একসাথে হয়ে যায়, এবং হচ্ছে যে ঘটনাগুলো যেহেতু অনেকগুলো ঘটনা, এই জন্য হচ্ছে এটাকে আলোচনার জন্য আমরা হচ্ছে যে এটাকে কিছু কিছু ঘটনাকে একটা পর্যায়ে আলোচনা করছি। তো আমরা মেটাফেজ এবং অ্যানাফেজ ধাপটা একসাথে হিসাব করে আলোচনা করলে কিন্তু আমাদের জন্য বুঝতে সহজ হবে। তো মেটাফেজ ধাপে যে এই যে অবস্থান করতেছিল দুই পাশে অবস্থা, মাঝখানে ঠিক একটু উপরের দিকে বা একটু ইয়ার দিকে মাঝখানে দুজন অবস্থান করতেছিল, এই অ্যানাফেজ ধাপে যেটা ঘটবে, অ্যানাফেজ ধাপে যখনই তোমার কি হবে, সেন্ট্রোমিয়ার কিন্তু বিভক্ত হবে না, যখনই এটা টানা শুরু করবে, এবং টানার ক্ষেত্রে কিভাবে টেনে উপরের দিকে মেরুর দিকে নিয়ে যাচ্ছে আমরা জানি যে অ্যানাফেজের ক্ষেত্রে আগেও কিন্তু কি হয়েছিল, মেটাফেজের মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটাই ঘটছিল। মাইটোসিসের ক্ষেত্রে কি ঘটছিল, যে তোমার হচ্ছে সেন্ট্রোমিয়ার দুইটা মেরুর দিকে যায়, বাহুগুলা হচ্ছে তার পিছনের দিকে অবস্থান করে, এরকম একটা ঘটনা কিন্তু আমরা মাইটোসিসেরটা একই সাথে খেয়াল করে দেখো, আমরা কিন্তু প্রতিটা ধাপের সাথে একই সাথে পুরাতনটা মনে করাই দিচ্ছি, তোমাদের মুখস্থ রাখতে সহজ হবে, প্লাস একই সাথে যেটা হবে দুইটা ধাপে কিন্তু মাইটোসিস মিওসিস দুইটা কিন্তু একসাথে তোমার হচ্ছে যে মনে থাকবে, এবং হচ্ছে যে একসাথে আমাদের শেখা হবে। তো মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রোমিয়ার আলাদা হয়ে ক্রোমোজোম আলাদা হয়ে গেছিল, এবং তোমার হচ্ছে যে এই একটা ক্রোমোজোমের একটা ক্রোমাটিড উপরের দিকে যাচ্ছিল আর একটা নিচের দিকে যাচ্ছিল, কিন্তু এখানে কিন্তু একটা জোড়ার দুইটা ক্রোমোজোমের একটা ক্রোমোজোম উপরের দিকে যাবে আর একটা নিচের দিকে যাবে। ফলে এইখানে এই যে ঘটনাটা ঘটতেছিল, এইখানে কিন্তু ক্রোমোজোমের কি হচ্ছে না, ক্রোমোজোমের বিভক্তি হচ্ছে না, ক্রোমোজোমের কিন্তু এরকম বিভক্তি হচ্ছে না, ক্রোমোজোমগুলা দেখতে হচ্ছে এরকম দেখাবে, ক্রোমোজোমগুলা কিন্তু দেখতে এরকম দেখাবে, এবং এটা দিয়ে আমরা বোঝাচ্ছি ওই যে পরিবর্তিত যে বৈশিষ্ট্য, ক্রসিং ওভারের ফলে যে বৈশিষ্ট্য, এই ঘটনা ঘটবে। কিন্তু ঠিক দেখতে আকার আকৃতিটা অনেকটা মাইটোসিসের মতোই হবে, আসলে তোমার হচ্ছে এরকম মাইটোসিসের মতোই হবে, আকার আকৃতিটা এরকম মাইটোসিসের মতোই হবে। এবং হচ্ছে ঠিক মাইটোসিসে আমরা দেখছিলাম মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে হচ্ছে এরকম, যে এই ক্ষেত্রে এরকম এই ক্রোমোজোম এরকম এই যে এরকম ভি আকৃতির হতে পারে, তারপরে ক্রোমোজোম হচ্ছে যে এরকম, তারপরে হচ্ছে এল আকৃতির হতে পারে, একটা বড় বাহু আর একটা হচ্ছে কিছুটা ছোট বাহু, এরকম এল আকৃতির হতে পারে, তাই না? তারপরে হচ্ছে যে এই জে আকৃতির হতে পারে, আই আকৃতির হতে পারে, ক্রোসেন্টোমিয়ার একদম মাথায় অবস্থান করতে পারে, এরকম জিনিসটা কিন্তু আমরা ওইটার অ্যানাফেজ ধাপের ক্ষেত্রে কিন্তু দেখছিলাম। তাহলে এর অ্যানাফেজ ধাপেও তার আকার আকৃতিগতভাবে জিনিসটা কিন্তু সেম থাকতেছে, একই ঘটনা, একই রকম জিনিস, সবকিছু আগের মতো। শুধু ইম্পর্টেন্ট জিনিসটা আসলে কি, সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না, এবং হচ্ছে এই আকর্ষণ ফাইবারটা সংকোচন হয়ে যাওয়ার কারণে সেটাকে উপরের দিকে টানবে। তার যে গমন করার ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর আছে, কিন্তু সেন্ট্রোমিয়ারের তার হাত পা নাই, তাই না? তোমার হচ্ছে যে এই ক্রোমোজোমের তো আসলে হাত পা নাই, তাহলে সে আসলে যাচ্ছে কিভাবে মেরুর দিকে, সেই মেরুর দিকে যাওয়ার ক্ষেত্রে যে ঘটনা ঘটতেছে তাকে হচ্ছে যে এই ট্র্যাকশন ফাইবার যারা তাকে যুক্ত করে রাখছিল, ধরে রাখছিল, যেটা মাইটোসিসের ক্ষেত্রে বা পরবর্তীতে আমরা দেখবো যে সেন্ট্রোমিয়ারকে আলাদা করার ক্ষেত্রে তার একটা ভূমিকা আছে, সে কিন্তু ধরে রাখার ক্ষেত্রে, টানার ক্ষেত্রে তার কাজ করবে। প্লাস হচ্ছে যে এইটা কিন্তু যখন তোমার একটু নর্মালি ক্রোমোজোম আকারে মেটাফেজ অবস্থায় ছিল, তখন এরকম সুতার মতো দেখা গেছে যে এরকম সংকুচিত অবস্থায় ছিল, কিন্তু এটা কি হয়, এটা একটু প্রসারিত হয়ে যায়, এটা একটু সাইডে চওড়া হয়ে যায়, এবং ও একে টানে, ফলে একে যাওয়া সুবিধা হয়, ফলে অনেকটা কি হয়, অনেকটা সাঁতার কাটার মতো এটা একে সংকোচন করে টান দিতেছে। আর এই জায়গায় তোমার হচ্ছে এই যে এই ক্রোমোজোমের তোমার হচ্ছে যে সাইডে তোমার হচ্ছে যে কিছুটা চওড়া হয়ে যাওয়ার ঘটনাটা ঘটতেছে, এই চওড়া হয়ে যাওয়ার ফলে সাইডে, এবং হচ্ছে যে এখানে এই আকর্ষণ ফাইবারগুলো তাকে টানার কারণে এবং কিছু প্রোটিনের থেকে আসা শক্তিকে ইউজ করে তোমার হচ্ছে যে এই ক্রোমোজোমটা কি করে, ওই হোমোলোগাস ক্রোমোজোমের একটা জোড়া এদিকে যেতে থাকে, মেরুর দিকে যাওয়া শুরু করে। যখনই মেরুর দিকে যাওয়া শুরু করে তখনই ধাপটার নাম কি হয়ে যাচ্ছে, তখনই ধাপটাকে আমরা বলতেছি আসলে কি, অ্যানাফেজ 1। এবং হচ্ছে যে এই ধাপের মূল কাজ আসলে এইটাই, যে তোমার হচ্ছে যে সুতাগুলা
ক্রোমোজোমকে কয়েকটা সিস্টেমে বা কয়েকটা কাজ করে তারপরে হচ্ছে তাদেরকে মেরুর দিকে টেনে নিচ্ছে, মেরুর দিকে অবস্থান করতেছে। মেরুর দিকে গিয়ে যখন অবস্থান করলো, মেরুর দিকে যখন গিয়ে অবস্থান করলো, ঘটনা কি ঘটলো যে তোমার হচ্ছে যে এখানে যদি এটা মানুষের কোষ হতো তাহলে 46টা ক্রোমোজোমের 23টা প্রত্যেকটা জোড়া থেকে একটা ক্রোমোজোম, কিন্তু প্রত্যেক জোড়া থেকে একটা করে জোড়া যে কোনো একটা ক্রোমোজোম হচ্ছে এখানে এসে অবস্থান করতেছে। 23টা ক্রোমোজোম এইখানে অ্যানাফেজ ধাপের শেষে, এবং হচ্ছে যে এইখানে 23টা অবস্থান করবে। পরবর্তী ধাপ যেটা আমরা জানি, পরবর্তী ধাপের ক্ষেত্রে কি হচ্ছে, পরবর্তী ধাপের ক্ষেত্রে কি বলবো যে টেলোফেজ ধাপ। টেলোফেজ ধাপে গিয়ে কি হচ্ছে, এরকম তোমার হচ্ছে যে মেরুর দিকে এসে অবস্থান করা শুরু করলো, মেরুর দিকে এসে অবস্থান করলো তারা, মেরুর দিকে ধরো এসে এরকম অবস্থান করলো, মেরুর দিকে এরকম এসে অবস্থান করলো, এরকম এসে অবস্থান করলো, মেরুর দিকে এসে অবস্থান করে, মেরুতে অবস্থান করলো 23টা ক্রোমোজোম, এরকম ধরো 23টা ক্রোমোজোম অবস্থান করলো। এবং হচ্ছে এই যে অ্যানাফেজ ধাপ পর্যন্ত বা মেটাফেজ ধাপের শেষ পর্যন্ত, এই ধাপগুলো পর্যন্ত কি হয়েছিল, ক্রোমোজোম খাটো এবং মোটা হচ্ছিল, আরো স্পষ্ট হচ্ছিল, আরো বেশি রং ধারণ ক্ষমতা অর্জন করতেছিল। এখানে এসে আবার বিপরীত ঘটনা ঘটবে, আমরা ঠিক মাইটোসিসের মতোই, যেহেতু মাইটোসিসের মতো করেই, কারণ আমরা বলছিলাম কি যে বিভাজন হওয়ার পদ্ধতি আসলে সবসময় কি মাইটোসিস, মিওসিস আলাদা শুধুমাত্র প্রোফেজ একের কারণে আসলে, কিন্তু যে কোনো কোষ আসলে বিভাজিত হয় কোন পদ্ধতিতে, উন্নত কোষ বা ডিপ্লয়েড কোষ বিভাজন পদ্ধতি আসলে মাইটোসিস। এই জন্য এই ধাপগুলো কিন্তু মাইটোসিসের নামেই ধাপ, অ্যানাফেজ তো আর মিওসিস না। অ্যানাফেজ কার ধাপ ছিল, কার নাম ছিল, মাইটোসিসের নাম। তো হচ্ছে এইখানে এসে যখন অবস্থান করে আমরা জানি ক্রোমোজোমগুলো এখন আবারও কি হয়ে যাবে, আবারও এরকম লম্বা হয়ে থাকবে, আর তোমার হচ্ছে এরকম স্পষ্ট খাটো এরকম তোমার হচ্ছে থাকবে না, এরকম আবারও লম্বা হয়ে যাবে, এরকম আবারও লম্বা হয়ে যাবে, এবং তাদেরকে আলাদা করে ক্রোমাটিডগুলো এরকম যে ভাগ এরকম দেখাও যাবে না। আবার হচ্ছে যে টেলোফেজ ধাপে এসে কি হয়ে যাবে, ক্রোমোজোমগুলো হচ্ছে এরকম সুতার মতো তোমার হচ্ছে এরকম অবস্থান করবে, এরকম সুতার মতো এরকম অবস্থান করবে। নিউক্লিওলাস, এবং হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে গেছিল, সেই নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু এখানে আবার কি হবে, আবারও ফিরে আসবে, নিউক্লিয়ার মেমব্রেন আবার ফিরে আসবে। এইখানেও এই ঘটনাগুলো ঘটবে, এইখানেও এই ঘটনাগুলো ঘটবে, নিউক্লিওলাস ফিরে আসবে, সেট ক্রোমোসোমের গৌণকুঞ্চনের ফলে আমরা জানি স্যাটেলাইট ক্রোমোসোমের কুঞ্চনের ফলে আসবে, নিউক্লিয়ার মেমব্রেন আবারও ফিরে আসবে, নিউক্লিয়ার মেমব্রেন আবার এরকম ফিরে আসবে, এবং হচ্ছে যে দুইটা নিউক্লিয়াস কিন্তু বিভক্ত তোমার হচ্ছে আলাদা হয়ে গেল, তৈরি হলো নতুন দুইটা নিউক্লিয়াস, কিন্তু ক্রোমোজোম কিন্তু কি হলো না, বিভক্ত হলো না। নিউক্লিয়াস কিন্তু ঠিকই বিভক্ত হয়েছে, কারণ ক্রোমোজোমগুলো আলাদা করে অবস্থান হওয়ার মাধ্যমে কি হয়ে গেছে, নিউক্লিয়াস বিভক্ত হয়ে গেছে। এবং হচ্ছে যে নতুন করে দেখো এই একটাই কোষ এখনো আছে, কিন্তু দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, কিন্তু এই ক্রোমোজোমগুলো কিন্তু তাদের নিজেদের কাজের জন্য বা প্রয়োজনে একটা নিউক্লিয়াস তৈরি করে নিচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন তৈরি করে নিচ্ছে, এরা তৈরি করে নিচ্ছে। এবং হচ্ছে ঠিক আগের টেলোফেজের মতোই ক্রোমোজোমগুলো আবারও চিকন হয়ে যাবে, সুতার মতো হয়ে যাবে, ক্রোমাটিনে পরিণত হবে, এরা আর আগের মতো দৃষ্টিগোচর হবে না। তবে এই ক্ষেত্রে মাইটোসিসের সাথে একটু পার্থক্য আছে। টেলোফেজ ধাপের এই ঘটনাগুলোর ফলে পরবর্তীতে কি হচ্ছিল, টেলোফেজ ধাপের এই ঘটনার পরেই হচ্ছে যে সাইটোকাইনেসিসের এই ঘটনাটা ঘটবে না, যে তোমার হচ্ছে এখান থেকে কোষ প্লেট তৈরি হবে। এখান থেকে কি তৈরি হবে, এইখান দিয়ে আমরা জানি উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্লেট তৈরি হবে, প্রাণীর ক্ষেত্রে এরকম ভাঁজ হয়ে গিয়ে তোমার হচ্ছে যে কোষ দুইটাকে আলাদা করে নিবে, সাইটোপ্লাজম যেন দুইটা আলাদা হয়ে দুইটা কোষ আলাদা হয়ে গিয়ে দুইটা স্বাধীন কোষ হিসেবে কাজ করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে, কোনো জীবের ক্ষেত্রে এরকম কোষ প্লেট তৈরি হয়ে আর এটাকে আলাদা হওয়ার প্রসেসটা অনেকটা শুরু হয়ে যায় বা অনেকটা হয়, কিন্তু তোমার হচ্ছে অনেক উদ্ভিদ বা অনেক প্রাণীর ক্ষেত্রে, প্রজাতির ক্ষেত্রে কি হয়, কোনো ধরনের কোষ প্লেট বা এরকম ভাঁজ তৈরি হয় না, জাস্ট নিউক্লিয়াস দুই পাশে অবস্থান করে। এরপরে সে পরের ধাপে প্রবেশ করে, যে ধাপটা হচ্ছে মিওসিস তোমার হচ্ছে যে 2, যেটা আবার নতুন করে হচ্ছে যে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, এই ঘটনাটা ঘটবে। কারণ কি, তাদের তো আসলে কাজ এখনো শেষ হয় নাই, তাদের কাজ তো হাফ ডান, তাদের তো শুধু কোয়ালিটিগত পরিবর্তন এবং হচ্ছে ক্রোমোজোমের নিউক্লিয়াসের একবার বিভাজন হয়েছে, কিন্তু পরবর্তীতে আবার ক্রোমোজোমের একবার বিভাজন হবে এবং আবার কি হবে, নিউক্লিয়াসের একবার বিভাজন হবে। কারণ কি, এই যে এই পাশে তোমার হচ্ছে যে 2n কোষ, এটা একটা 2n কোষ ছিল, কিন্তু এখন কিন্তু এই পাশে কি n সংখ্যক ক্রোমোজোম, এখন এই পাশে কি n সংখ্যক ক্রোমোজোম। এই যে n সংখ্যক ক্রোমোজোম আমরা জানি যে শুক্রাণু বা ডিম্বাণু তৈরির যে উদ্দেশ্যের কারণে এটা হচ্ছে, এই n সংখ্যক ক্রোমোজোম এরপরে আবার মাইটোসিস করে এরকম 4টা কোষ তৈরি করবে, যেখান থেকে পরবর্তীতে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হবে, যেন ভবিষ্যতে আবার অন্য শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলে কি হবে, 2n আবারও যেন একটা দেহকোষ বা জাইগোট এরকম তৈরি করতে পারে। এটা আমরা অবশ্যই জানি। আচ্ছা, এখন যেটা হয় যে এই অবস্থাতেই কোষ প্লেট অবস্থায় অথবা কোষ প্লেট ছাড়াই তোমার হচ্ছে যে এই পরের তোমার হচ্ছে যে কোষ প্লেট সহ অথবা কোষ প্লেট ছাড়াই তোমার হচ্ছে যে পরবর্তীতে মাইটোসিসের মিওসিস 2 এর জন্য প্রবেশ করবে। আর এই যে আমরা এই যে সাইটোকাইনেসিস যে ব্যাপারটা, যেটা আমরা মাইটোসিসের ক্ষেত্রে কি বলছিলাম, মাইটোসিসের ক্ষেত্রে আমরা বলছিলাম কি সাইটোকাইনেসিস, আমরা জানি যে এই যে ক্যারিওকাইনেসিস শেষের পরে এরকম সাইটোকাইনেসিস, এই সাইটোকাইনেসিসকে আমরা 1 বলতে পারি, যেহেতু মায়োসিস 1 এর এগুলো সবই কি ছিল, এটা সবই হচ্ছে মায়োসিস 1 এর ঘটনা ছিল। সাইটোকাইনেসিস 1 অথবা এটার আরো একটা গুরুত্বপূর্ণ নাম আছে, এটার আরেকটা গুরুত্বপূর্ণ নাম আছে, এটার আরেকটা গুরুত্বপূর্ণ নাম আছে, এটার আরেকটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে কি ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস, এই সাইটোকাইনেসিসটা যে ঘটতেছে বা এই যে মায়োসিস 1 শেষ হয়ে গেল, ঠিক পরবর্তীতে মায়োসিস 2 সৃষ্টি হবে। এই মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর যে মধ্যবর্তী একটা সময় আছে, যে সময়টাতে আসলে সাইটোকাইনেসিস ঘটে, অথবা কারো ক্ষেত্রে সাইটোকাইনেসিসটা ওইভাবে ঘটে না, সেটা হচ্ছে আসলে একদম শেষে গিয়ে ঘটবে। এবং হচ্ছে এই যে মধ্যবর্তী সময়টা, এটার একটা গুরুত্বপূর্ণ নাম আছে, এটা তোমার হচ্ছে এমসিকিউতে এবং ছোট কোশ্চেনে কিন্তু পরীক্ষায় আসার মতো, এই ইন্টারকাইনেসিস বলে এটাকে। কিন্তু এটা কিন্তু ইন্টারফেজ না, এটা কি না, এটা কিন্তু আমরা কি বলবো না, এটাকে আমরা
ফেজ যে আমরা জানি যে তোমার হচ্ছে যে মায়োসিসের শুরুতে অথবা মাইটোসিসের শুরুর যে প্রস্তুতি পর্যায় সেটা কিন্তু এই ইন্টারকাইনেসিসটা কিন্তু সেটা না, এবং অবশ্যই তার মানে এখানে কি ঘটবে না, এখানে তোমার হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশন এই ঘটনাগুলো কিন্তু ঘটবে না। ডিএনএ রেপ্লিকেশন কিন্তু কি হবে না, ঘটবে না। এইটা এই ইন্টারফেজের ব্যাপারটা, যেটা ইন্টারফেসটা কিন্তু মাইটোসিসেরও শুরুতে হয়ে গেছিল, মিওসিসের কিন্তু আমরা শুরুতেই বলছিলাম যে হচ্ছে কি যে মিওসিস একের ঠিক আগে বা প্রোফেজ একের আগে তোমার হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন করে কাজ করে থাকে। তার মানে ডিএনএ এখানে নতুন করে আর কি হবে না, রেপ্লিকেশন হবে না। হ্যাঁ, তবে এখানে পরবর্তী ধাপের জন্য প্রয়োজনীয় কিছু ফ্যাক্টর, কাঁচামাল, প্রোটিন এইসব রেডি করার যে ব্যাপারটা, সেই ধরনের কিছু জিনিসপত্র রেডি করার কাজটা চলবে। কিন্তু কি হবে না, খুবই ভালো করে আমরা মনে রাখবো হচ্ছে কি, আমরা এটা খুব ভালো করে মনে রাখবো যে ডিএনএ রেপ্লিকেশন কিন্তু এখানে হবে না। শুধু ইন্টারকাইনেসিসে তোমার হচ্ছে যে সাইটোকাইনেসিসের কিছু ঘটনা ঘটতে পারে, কিছু প্রস্তুতির ঘটনা ঘটবে, কিছু রাসায়নিক পদার্থের কিছুটা প্রস্তুতির ঘটনা ঘটবে, এবং সেটা আসলে ইন্টারকাইনেসিসের পরবর্তীতে সে ঠিক পরের ধাপে কোথায় পৌঁছায় যাবে, এরপরে শুরু হয়ে যাবে হচ্ছে মায়োসিস 2, যেটা একদম অ্যাবসলিউটলি মায়োসিস 2 হচ্ছে কিসের মতো, অ্যাবসলিউটলি হচ্ছে যে মাইটোসিসের মতোই, তাই না? মায়োসিস 2 হচ্ছে টোটালি হচ্ছে মাইটোসিসের মতোই। আর এর মাধ্যমে তোমার হচ্ছে আমাদের মিওসিস 1 বা তার গুরুত্বপূর্ণ যে অংশটা, সেই মিওসিস 1 সবগুলো পর্যায় হচ্ছে আমাদের শেষ হয়ে গেল। প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং হচ্ছে টেলোফেজ 1, এবং টেলোফেজ 1 পরে হচ্ছে এরকম ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস, তার মাধ্যমে হচ্ছে যে মিওসিস 1 সম্পন্ন। তারপরে মায়োসিস 2 এর ক্ষেত্রে বাকিটা মাইটোসিস ধরনের কোষ বিভাজন হওয়ার মাধ্যমে একটা কোষ থেকে কি হবে, 4টা হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হবে। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ থাকলো। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।